হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার আমরা আমাদের পলিটি সিরিজের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আবার নতুন করে কিছু থিওরিজ, কিছু ফ্যাক্টস এইভাবে চালু করছি, কারণ আজকে থেকে আমরা পলিটি সিরিজের লক্ষ্মীকান্তের বইটাকে পুরোপুরি ফলো করছি। তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে প্রিয়াম্বল। প্রিয়াম্বলের বিভিন্ন যে ধারাগুলো রয়েছে সেগুলো কি কি সেগুলোকে আলোচনা করা। অবশ্যই আমি এখানে প্রিয়াম্বল পড়ে শোনাবো তোমাদের, সেটা তোমাদের নিজেই পড়তে হবে। প্রিয়াম্বলের যে ধারাগুলো কেন রাখা হয়েছে, এগুলোর মানে কি, সেগুলো অবশ্যই তোমাদের বলা। এবং তারপরে আর্টিকেলের মানে কনস্টিটিউশনের পার্ট মানে আর্টিকেল 1, 3 এবং আর্টিকেল 5 to 11 কি সেগুলো নিয়ে আলোচনা করা। তো শুরু করা যাক। আশা করছি গত ভিডিওগুলোর মধ্যে এটাও তোমাদের মনোগ্রাহী হবে। তো প্রথমে বলা যাক প্রিয়াম্বল কি। প্রস্তাবনা, একটা সংবিধানের প্রস্তাবনা। আগে কিন্তু প্রিয়াম্বল হয়, প্রিয়াম্বল কনস্টিটিউশন তৈরি হওয়ার অনেক পরে অ্যাড করা হয়েছে। কেন বলা হয়েছে? প্রিয়াম্বল হচ্ছে অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের একটা জিস্ট। গোটা কনস্টিটিউশন তো 500-এর উপরে আর্টিকেল রয়েছে, সাধারণ মানুষ ওটা বোধগম্য হবে না, বা অনেক লিগালিটিস রয়েছে যেগুলো অনেক টাফ, অনেক শ্রুড লিগালিটিস রয়েছে, কানিংনেস রয়েছে কনস্টিটিউশনের মধ্যে, সেইগুলো হয়তো জনসাধারণ অতটা ভালোভাবে বুঝতে পারবে না। সেই জন্য জওহরলাল নেহরু যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যখন তিনি চেয়ার করছিলেন, সেই সময় তিনি কি করলেন না, অবজেক্টিভ রেজলিউশন পাস করলেন এবং করে বলেন যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যে একটা এমন কিছু তৈরি করে কনস্টিটিউশনের আগে যেটা সাধারণ মানুষের জন্য বোধগম্য হয়, এবং সেইটি হচ্ছে প্রিয়াম্বল, এটা প্রস্তাবনা। এখন এটা অবশ্যই কনস্টিটিউশনের পার্ট, কিন্তু ইট ইজ নট জাস্টিসেবল অর এনফোর্সেবল বাই আ কোর্ট অফ ল। মানে এটাকে কিন্তু হুটহাট করে গিয়ে তুমি সুপ্রিম কোর্টে এইটা কেন এরকম ভুল আছে চেঞ্জ করে দাও হবে না। জাস্টিসেবল করে, ইট ইজ নট জাস্টিসেবল, এবং এটা এনফোর্সেবল বাই এনি কোর্ট অফ ল এটাও নয়। মানে কোনো একটা কোর্ট অফ, ধরো কোনো একটা কোর্ট, হাইকোর্ট বা পঞ্চায়েত কোর্টও বলতে পারো, বা কোনো ফৌজদারি মামলা যে আদালতগুলো হয়, তারা বললো যে আমরা প্রস্তাবনাটাকে এইখানে চেঞ্জ করে দিচ্ছি, এনফোর্স করছি, হবে না। এইটার উপরে এই জন্য গুরুত্ব রাখা হয়েছে, কারণ এইটা চেঞ্জ করা হয় তার মানে তুমি কিন্তু কনস্টিটিউশনকে চেঞ্জ করছো, ইউ আর চ্যালেঞ্জিং দ্য কনস্টিটিউশন, দিস ইজ দ্য জিস্ট অফ কনস্টিটিউশন। কিন্তু অবশ্যই যেহেতু কোনোটা কিছুই সুপ্রিম নয়, এই সুপ্রিমিটি যেহেতু নেই, সুপ্রিমেসিটা সরি, সেই জন্য ইউ ক্যান অ্যামেন্ড দিস থিং, তুমি এটাকে সংশোধন করতে পারো। হয়তো এখন যে জিনিসগুলো এখন যেগুলো দরকার নেই, হয়তো আজ থেকে 500 বছর পরে সেই জিনিসগুলো তখন দরকার লাগবে না। যখন টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে, হিউম্যান সোসাইটি যখন চেঞ্জ হচ্ছে, ভ্যালু সিস্টেম যখন হিউম্যান সোসাইটি চেঞ্জ হচ্ছে, তখন হয়তো ইন্ডিয়ানদের কিছু কিছু ভ্যালুস লাগবে না যেগুলো এখন লাগছে, তারা হয়তো সেগুলো ইনবর্ন পাচ্ছে, বা সেগুলো হয়তো সেগুলো কনসেপ্টলি উঠে গেছে। দেন ইউ ক্যান definitely amend the preamble. You have the right to amend the preamble. Of course, through the legal process and everything, you can. তখন প্রথম যে পয়েন্টটা আসছে প্রিয়াম্বলে, সেটি হচ্ছে সফরেন বা সার্বভৌম। কি বলছে না, it refers to the fact that India is a politically independent state and free to frame its domestic and foreign policies. অর্থাৎ ব্রিটিশদের থেকে যে আমরা বেরিয়ে মুক্ত হয়েছি, এইটা প্রথম জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব, আমরা নিজেদের জন্য। We can make our own laws of land. We can constitute ourselves. We are not dependent on any other countries to make our constitution or make our laws. এইটাই হচ্ছে সভারেনিটির প্রথম লক্ষণ, সার্বভৌমত্ব। এটা কনস্টিটিউশনের প্রিয়াম্বলের একদম প্রথম পয়েন্ট। নেক্সট, সোশ্যালিজম। এটি 42nd অ্যামেন্ডমেন্টে ঢোকানো, এটা কিন্তু প্রথমে ছিল না। কি বলা হচ্ছে না, সোশ্যালিজম এইমস এট বেসিক ইকোনমিক ইকুয়ালিটি ইন দ্য সোসাইটি। যেটা বলছিলাম, নেহরুভিয়ান সোশ্যালিজম, যে সকলের মধ্যে একটা ইকুয়ালিটি থাকার কথা, এটা আমরা আগের ভিডিওতে বলছিলাম। তো এই সোশ্যালিজমটা কি হচ্ছে, নেহরুভিয়ান সোশ্যালিজম ঢোকালে তো পুরোপুরি ব্যাপারটা কংগ্রেসে দেখায়, ওই জন্য ওটা ঢোকানো হয়নি। বেসিক্যালি নেহরুভিয়ান সোশ্যালিজমে ঢোকানো আছে যে ইকোনমিক ইকুয়ালিটি, একটা অর্থনৈতিক সামঞ্জস্য এবং একটা সমতা সকলের মধ্যে রাখার কথা। এটা হচ্ছে সোশ্যালিজমের লক্ষ্য ছিল, সোশ্যালিজম ঢোকানোর প্রধান লক্ষ্য ছিল। ওই জন্য আমাদের কিন্তু একটা মিক্সড ইকোনমি রয়েছে, মানে আমাদের প্রাইভেটাইজেশনও রয়েছে, প্রাইভেট সেক্টরসও খেলছে, প্লেয়ার্স রয়েছে, অথচ তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টও একটা ভালো পার্ট প্লে করছে আমাদের ইকোনমিতে, যাতে প্রাইভেট সেক্টরসগুলো আমাদেরকে এক্সপ্লয়েট করতে পারে। থার্ড কি জিনিস, সেকুলার।
এটাও সেমলি 42nd অ্যামেন্ডমেন্টে ঢোকানো হয়। এটাও 42nd অ্যামেন্ডমেন্ট ঢোকানো, এবং এর মানেটা কি না, ইট মিনস দ্য স্টেট ডাজ নট হ্যাভ অ্যান অফিসিয়াল রিলিজন and the people of India are free to profess, propagate and practice any religion of their choice. অর্থাৎ ভারতবর্ষ কোনো একটি নির্দিষ্ট ধর্মের নয়, সেকুলার। যদিও ওয়েস্টার্ন যে সেকুলারিজম, তার থেকে আমাদের সেকুলারিজম আলাদা। ওয়েস্টার্ন সেকুলারিজম যেটা মেইনলি রাশিয়ায় ইমার্জ করেছিল, তার মানেটা ছিল কি না, স্টেট উইল নট কনসিডার এনি রিলিজন। এখানে হচ্ছে স্টেট উইল হেল্প দ্য পিপল অফ ইন্ডিয়া টু প্রপাগেট, প্র্যাকটিস অ্যান্ড প্রফেস এনি রিলিজন। দুটোর মধ্যে পার্থক্য এবং আকাশ পাতাল, এবং এই আকাশ পাতাল পার্থক্যের জন্য আজকে এত সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, সেটা যারা কনস্টিটিউশনে তোমরা পড়ছো এখন তারা বুঝতে পারবে যে আমাদের ভারতবর্ষে কোনো মানুষ যদি কোনো রকম একটা ধর্মকে প্রপাগেট করতে চায়, বিস্তার করতে চায়, প্রফেস করতে চায়, সেই নিয়ে কথা বলতে চায় এবং প্র্যাকটিস করতে চায়, সেটাকে অভ্যাস করতে চায়, স্টেট কিন্তু তাকে সম্পূর্ণভাবে প্রোটেকশন দেবে। স্টেট ওয়ন্ট টু এনি সাচ থিং টু ডমিনেট or to make one religion dominate over the others. সেই জন্য আমাদের স্টেট হচ্ছে সেকুলার স্টেট, নিরপেক্ষ। এটা হলো আমাদের থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট কি বলছে? ডেমোক্রেটিক। অবশ্যই ডেমোক্রেটিক কি, এটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখেছো, অর্থাৎ আগে যে সেকেন্ড ভিডিওতে তোমরা দেখেছো, ফার্স্ট ভিডিওতে এখানে একটা বলা হয়েছে। তবু একবার আমি ছোট করে বলে দিচ্ছি যে কি, ডেমোক্রেসি হচ্ছে ইলেক্টেড বাই দ্য পিপল। ডেমোক্রেসি মানেটা হচ্ছে যে সেলফ রুল এবং ইলেকশন, এই দুটো থাকতেই হবে, এই জন্য ডেমোক্রেটিক। ফিফথ, রিপাবলিক। ইট মিনস দ্যাট the head of the Indian state is elected and the highest office of the land is not anyone's birthright. মানে রাজার ছেলে রাজা, এই ব্যাপারটা কিন্তু আর থাকলো না। যেমন এটা এখন হয়তো এখন কিছু স্টেটে তোমরা দেখতে পাবে, হাসি লাগবে শুনলে, কিন্তু এটা খুব মারাত্মক জিনিস। যেমন চায়নাতে বা রাশিয়াতে এমন কিছু রুলস নিয়ে আসা হয়েছে যার ফলে প্রেসিডেন্ট যতদিন বেঁচে থাকবে ততদিন থেকেই গেল, আর তাকে চেঞ্জ করতে পারবে না। এটা কিন্তু ঠিক না। বা নর্থ কোরিয়াতে তো বংশানুক্রমিকই হয়ে গেল ব্যাপারটা, বার্থ রাইটেই চলে গেল। ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা নেই, ইন্ডিয়ার রিপাবলিক আছে, অর্থাৎ প্রেসিডেন্ট পর্যন্ত আমরা ইলেক্ট করে চেঞ্জ করতে পারি, এবং উই হ্যাভ দ্যাট রাইট। নো বডি ইজ স্ট্যাগন্যান্ট টু ওয়ান পোস্ট ইন দিস কান্ট্রি। সিক্সথ কি? জাস্টিস, ইকুয়াল ট্রিটমেন্ট টু এভরিবডি ফর ইকুয়াল ক্রাইম। অর্থাৎ একটা লোক যদি একটা ক্রাইম করলো, সেটা একটা, যেমন সালমান খানের কেস নিয়ে যেমন উঠলো, যে ও যদি গাড়ি চাপা দিয়ে থাকে, ও এখন নির্দোষ প্রমাণিত হয়েছে, সেটা পরের কথা। যদি ও দোষী প্রমাণিত হতো, তাহলে একটা ভ্যানরা যদি একটা লোককে চাপা দিল, তার জন্য যা শাস্তি, সে সালমান খান চাপা দিল, সেটা একই শাস্তি হবে। অতএব এই শাস্তির ব্যাপারটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে রুল অফ ল কিন্তু এখানে গ্রেট, এবং রুল অফ ল কিন্তু এখানে জাস্ট। একজনের জন্য একরকম শাস্তি, সে মানে সমাজের উঁচু স্তরে বিলং করে বলে, আরেকজন সমাজের নিচু স্তরে বিলং করে বলে তার জন্য আরেক রকম শাস্তি, এটা কিন্তু কনস্টিটিউশন অ্যাপ্রুভ করে না, এবং এটা আমাদের আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক। এরপরে কি আছে? ইকুয়ালিটি। ইকুয়ালিটি কি? The absence of special privileges to any section of the society and the provision of adequate opportunities for all individuals without any discrimination. অর্থাৎ প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ, প্রত্যেকটা সেকশনের মানুষ যাতে একই প্রিভিলেজ পায়। যেমন ধরো একটি বড় লোকের ছেলে গভর্নমেন্টের স্কুলে যে প্রিভিলেজটা পাবে, একটি গরিব লোকের ছেলেও সেই প্রিভিলেজ পাবে। একটা ব্রাহ্মণের ছেলে যে প্রিভিলেজটা পাবে, একটা শূদ্রের ছেলেও সেই প্রিভিলেজটাই পাবে। অর্থাৎ ইকুয়ালিটি, ইকুয়াল অপরচুনিটিস টু এভরিওয়ান। তবে হ্যাঁ, এখানে কিছু স্পেশাল প্রভিশনস আছে, এগুলো আমরা যখন পরবর্তীকালে পড়াবো তখন বুঝতে পারবে যে হ্যাঁ, স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছে। এখন যে স্পেশাল স্ট্যাটাস চলে গেল, এসসি/এসটিদের ক্ষেত্রে স্পেশাল প্রভিশনস রয়েছে, মাইনরিটিসের জন্য স্পেশাল প্রভিশনস রয়েছে, এবং সেগুলো কেন রয়েছে সেগুলো আর্টিকেল যেগুলো ফান্ডামেন্টাল রাইটস পড়বো তখন বুঝতে পারবে সেগুলো কেন রয়েছে, এগুলো দেওয়ার কারণ রয়েছে। মানে স্টেট, এবার একটা উদাহরণ দিয়ে বলছি, যে স্টেট যদি চায়, কোনো একটা রাজ্য যদি চায়, সে তার কোনো একটা ভালনারেবল যে গ্রুপ আছে তার স্টেটে, সেই গ্রুপটাকে ইমার্জ করানোর জন্য কিন্তু সেখানে স্পেশাল প্রভিশন আনতে পারে, যেটা আমাদের জঙ্গলমূলের ক্ষেত্রে হয়েছে। কেন হচ্ছে সেটা তো আমরা ফান্ডামেন্টাল রাইটসে বুঝতে পারবো যখন পড়াবো। তা মেইনলি বেসিক্যালি ওভারঅল মেজরিটিতে ইকুয়ালিটি ফর এভরিওয়ান, ইকুয়াল প্রিভিলেজ টু এভরিওয়ান। অ্যান্ড লাস্টলি কি? দ্য প্রভিশন অফ অ্যাডিকুয়েট অপরচুনিটিস ফর অল ইন্ডিভিজুয়ালস। সকলকে কিন্তু একই রকম অপরচুনিটি দিতে হবে। একটা গরিবের ছেলে, সে যদি পড়াশোনা করে একই মেধার অধিকারী হতে পারে যেটি বড় লোকের ছেলে, যদি কিন্তু একই অপরচুনিটি পাবে। এর টাকা আছে, ওর টাকা নেই বলে ও পেরোনা এ পাবে, এটা কিন্তু হবে না। এরপরে কি আসছে?
এরপরে আসছে লিবার্টি। লিবার্টিতে কি বলা হচ্ছে না, অ্যাবসেন্স অফ আনডিউ অর আনরিজনেবল রেস্ট্রিকশনস অফ ফ্রিডম অফ পিপল। এইটাকে থেকে হচ্ছে ইউপিএসসিতে দুবার কোয়েশ্চেন এসছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইউপিএসসিতে প্রিলিমসে এখান থেকে দুবার কোয়েশ্চেন এসছে, হোয়াট ডু ইউ মিন অর হাউ ডু ইউ ডিফাইন লিবার্টি, 4টে অপশন দিয়েছিল। সেখানে ফার্স্ট অনেকে দিয়েছে যে অ্যাবসেন্স অফ লিবার্টি, ফ্রিডম অফ স্পিচ, অ্যাবসেন্স অফ রেস্ট্রিকশন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এরকম অনেক কিছু দেওয়া আছে। কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ আনডিউ অর আনরিজনেবল রেস্ট্রিকশনস। এটা কিন্তু মাথায় রাখবে, এটা দুবার এসছে, এবারেও আসতে পারে, বিসিএসে আসতে পারে। যারা তোমরা টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের জন্য পড়াশোনা করতে চাইছো, সেখানে কিন্তু এটা কোয়েশ্চেন আসতে পারে। সেজন্য বলে রাখছি যে লিবার্টির সংজ্ঞাটা কিন্তু দুবার এসছে, পরীক্ষায় এসছে, এবং এটাকে তোমাদের মাথায় রাখতে হবে। অ্যাবসেন্স অফ আনডিউ অর আনরিজনেবল রেস্ট্রিকশনস অন ফ্রিডম অফ পিপল, however individual liberty is not absolute and is subordinate to highest common interest। এখন তার মানে এই নয় লিবার্টি দিতে মানে একেবারে ছন্দ ছাড়ার মতো যা ইচ্ছা করতে থাকে, মানে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, ব্যাপারটা তাই আর। যেমন ধরো যখন আমাদের যেমন এই যে ইন্ডিভিজুয়াল লিবার্টি, এটা আর্মির ক্ষেত্রে অনেকটা কেটে দেওয়া হয়, যেমন সেখানে ইউ হ্যাভ টু ফলো দ্য অর্ডার্স আদারওয়াইজ দ্য ইনস্টিটিউশন উইল ফল। বা যখন তোমার ইউআর গোয়িং থ্রু অ্যান ইমার্জেন্সি পিরিয়ড, যেটা ইন্দিরাগান্ধীর সময় হয়েছিল, যে তখন কিন্তু অনেক লিবার্টিকে কাটছাড় করা হয়েছিল। তো সেটা কিন্তু অবশ্যই দ্য হাইয়েস্ট কমনের যে ইন্টারেস্ট থাকবে তার উপরে ভিত্তি করেই হবে। তো সেটা আমরা পরবর্তীকালে দেখবো, যখন আমরা ইমার্জেন্সি প্রভিশনস পড়বো বা যখন মিলিটারি প্রভিশনস পড়বো, তখন আমরা একটু জানতে পারবো। এবং লাস্ট হচ্ছে ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ। এটা কি বলছে, দ্য সেন্স অফ ইউনিটি অ্যামং দ্য পিপল রাইজিং অফ রিলিজন, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড এটসেট্রা। অর্থাৎ আমরা যে সবাই ভারতীয়, এই যে একটা মহান আদর্শটাকে প্রপাগেট করার জন্য ফ্র্যাটার্নিটি বোধটাকে আমাদের মধ্যে নিয়ে আসে। তার মানে এই নয় যে তুমি তোমার ভারতবাসীকে বিয়ে করতে পারবে, ওটা আবার ভুল ধারণা। ফ্র্যাটার্নিটি মানে প্রত্যেকটা মানুষ এখানে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করবে, এবং নোবডি উইল ট্রাই টু কাট শর্ট দি opportunities or privileges or the right of any other fellow citizens। এটা হচ্ছে মোটামুটিভাবে আমাদের গেল পুরো প্রিয়াম্বলটা। এরপরে আমরা চলে যাব পার্ট 1 অফ কনস্টিটিউশন। দেখা যায় পার্ট 1-এ কি আছে। পার্টটা বলে দিলাম। তো পার্ট 1-এ কি বলছে, পার্ট 1-এ আর্টিকেল 1, 2, 3 আছে। তো আর্টিকেল 1 কি বলছে না, যেটা আমরা আগে পড়েছি, আমরা আগে ভিডিওতে এটা বলা হয়েছে। আর্টিকেল 1 মেনশনস ইন্ডিয়া is a union of states, not United States, union of states। অর্থাৎ you cannot break the sovereignty of the country, you cannot break the map of the country, which refers only to the states. The territory of India is a much broader term as it includes state, union, territories and acquired territories as well। অর্থাৎ টেরিটরি অফ ইন্ডিয়া এটা আছে, এটা কিন্তু শুধুমাত্র ভারতের যে ভূখণ্ডের ম্যাপটা নয়, এর মধ্যে অনেক জায়গা রয়েছে যেগুলো ভারতের ভূখণ্ডের বাইরে দ্বীপ আকারে রয়েছে, কিন্তু সেগুলোকে আমরা টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে কিন্তু নিয়েছি। অর্থাৎ দিস ইজ নট দি জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া, দিস ইজ দি টেরিটরি পলিটিক্যাল আইডেন্টিটি অফ ইন্ডিয়া। যেমন একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছি, যা তোমরা কলকাতার চারিদিকে রয়েছে। যেমন ধরো অ্যাকচুয়ালি কলকাতা শেষ কিন্তু যারা সাউথের দিকে থাকো তারা জানো যে গড়িয়া যে মেট্রো ব্রিজ, সেই ব্রিজের আগেই হচ্ছে কলকাতা শেষ হয়ে যাচ্ছে, সাউথ কলকাতা ওখানে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু গড়িয়া ব্রিজের ওপারে যারা থাকছে তারাও কলকাতা লিখছে, যারা সোনারপুরে থাকছে তারাও কলকাতা লিখছে, যারা বারুইপুরে থাকছে তারাও কলকাতা লিখছে। কেন লিখছে? কারণ কলকাতা পলিটিক্যালি অতদূর বিস্তৃত হয়ে গেছে। সেমলি আপের দিকে কোথায় বারাসাত পর্যন্ত বা এদিকে ব্যারাকপুর পর্যন্ত কিন্তু পলিটিক্যাল কলকাতা কিন্তু বিস্তৃত হয়ে গেছে। অর্থাৎ ওখানে যে মিউনিসিপ্যালিটিগুলো আছে সেগুলো কিন্তু কেএমডির আন্ডারে আছে। সেই একই রকমভাবে এখানেও জিনিসটা হয়েছে। টেরিটরি অফ ইন্ডিয়া কিন্তু অনেক বড়, তার টার্মটা অনেক ব্রডার সেন্স ইউজ করা হয়। তার মধ্যে অনেক রকম ইন্ডিয়ান টেরিটরিজ রয়েছে, স্টেটস রয়েছে, আরও অনেক দ্বীপ রয়েছে যেগুলো ইন্ডিয়ার মধ্যে রয়েছে। সেকেন্ড আর্টিকেল এখানে লেখা নেই, সেকেন্ড আর্টিকেল ছোট করে বলে দিই, কারণ এটা কোনো ইম্পর্টেন্ট নয়। সেটি হচ্ছে ইন্ডিয়া যদি চায় তাহলে কিন্তু স্টেটকে ভাঙতে পারে অথবা অন্য স্টেটকে ইনক্লুড করতে পারে। আর্টিকেল 2 gives the constitution of India the government of India that power। অর্থাৎ যেমন ধরো সিকিমে যে 1976 যে সিকিম যে আমাদের ভারতবর্ষে ঢুকেছে, সেটা কিন্তু এই আর্টিকেল 2 এর আন্ডারে ঢুকেছে, বা আজকে তেলেঙ্গানা ভাগ হলো সেটা কিন্তু আর্টিকেল 2 এর আন্ডারেই হচ্ছে। আর্টিকেল 3 সেটা হচ্ছে
gives parliament the power to create new state by dividing or merging states. ওকে, মানে 2 তে যেটা ছিল পরবর্তীকালে, যেটাকে 3 তে পরে টানা হয়, এটা পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টে ঢোকানো হয়েছিল, যে আর্টিকেল 3 তে মার্জিং স্টেট করা হয়েছিল। অর্থাৎ ভুলে গেল, আর্টিকেল 3 থেকে বলি, আর্টিকেল 3 থেকে বলি। সো আর্টিকেল 3 কি বলছে না, পার্লামেন্ট পাওয়ার রয়েছে একটা স্টেটকে ভাগ ভাগ করতে পারে, দুটো স্টেটকে মার্জ করতে পারে। ধরো আজকে যদি বলে যে বাংলা এবং ঝাড়খণ্ড জুড়ে যাবে, সেক্ষেত্রে পার্লামেন্ট আর্টিকেল 3 এর সাহায্য নেবে এই দুটো স্টেটকে জোড়ার জন্য। বা আগে ধরো তেলেঙ্গানা ভাগ হয়ে গেল অন্ধ্রপ্রদেশ থেকে, এইটাকেও কিন্তু আর্টিকেল 3 এর আন্ডারে ভাগ করা হলো। আর নতুন স্টেট ধরার ক্ষেত্রে সেক্ষেত্রে আর্টিকেল 2 রয়েছে, মানে যেটা বাইরে থেকে ধরো ইন্ডিয়া থেকে যুক্ত হতে চায়। এখন ধরো বাংলাদেশ বললে বাইরে আমি সামলাতে পারছি না, ওই ইন্ডিয়া ধরতে চাই, সেক্ষেত্রে পার্লামেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার টু জাজ দ্যাট সিচুয়েশন, and after judging those situations it can include the other states from completely out of Indian territory into Union of India. তো এখানে একটা কথা বলে রাখা দরকার যে ইন্ডিয়ার কোনো স্টেট কিন্তু রিসিড করতে পারবে না দেশ থেকে, এটা কিন্তু ইনডিস্ট্রাক্টেবল একটা স্ট্রাকচার ইন্ডিয়া, যেটা ইউনাইটেড স্টেটস থেকে বলছিলাম যেটা আগের দিনের ভিডিওতে, ইউনাইটেড স্টেটসের স্টেট চাইলে অ্যারিজোনা চাইলে বেরিয়ে যেতে পারে, ইলিনয়েস চাইলে বেরিয়ে যেতে পারে, ক্যালিফোর্নিয়া চাইলে বেরিয়ে যেতে পারে, আলাস্কা চাইলে বেরিয়ে যেতে পারে, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আজকে সিকিম চাইলে বেরিয়ে যেতে পারবে না, বা তামিলনাড়ু চাইলে কিন্তু যতই আন্না দ্রাবিড়া কারাগাম করে বেরোতে পারে না। যাই হোক, এবার পার্ট টুতে আমরা আর্টিকেল 5 থেকে 11 দেখছি। এখানে কয়েকটা খুব ইম্পর্টেন্ট টপিক্স আছে যেগুলো আমাদের জানতে হবে এবং যেগুলো আমাদের পরবর্তীকালে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রচণ্ড ইম্পর্টেন্টভাবে কোয়েশ্চেন আসতে পারে। এটা কি, কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুকে আর্টিকেল 5 থেকে 11 কভার আপ করছে। এক হচ্ছে সিটিজেনশিপ, তারপরে বার্থ, মানে সিটিজেনশিপের মধ্যে পড়ছে বার্থ, ডিসেন্ট, রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন ইত্যাদি। তো এই সিটিজেনশিপটা কি 5 থেকে 11 পর্যন্ত ভাগ করা আছে বিভিন্ন ফ্যাসেটসের আন্ডারে, মানে কেউ বাই বার্থ হতে পারে, কেউ বাই ডিসেন্ট হতে পারে, অর্থাৎ ধরো কারোর বাবা ছিল ইন্ডিয়ান কিন্তু চলে গেছে কানাডায় থাকতে, পরবর্তীকালে ছেলে এসে বলছে ভাই আমি ভারতীয়ই ছিলাম কিন্তু আমার বাবা যেহেতু কানাডায় ছিল আমি আবার নতুন করে সিটিজেনশিপ পেতে চাই। সেক্ষেত্রে এইটা কীভাবে আসবে, যে তোমার আর্টিকেল 6 এর সম্ভবত রয়েছে, আমরা সেটা জানবো। তো এটা কীভাবে হচ্ছে সেটা আমরা দেখে নেব। না, এই সিটিজেনশিপ অ্যাক্ট ছিল 1955-এ, এবং এই অ্যাক্ট আসার পরেই কিন্তু আর্টিকেল 5 to 11 এটাকে অ্যামেন্ড করা হয়, এবং করার পরে 5খানা ওয়েজ বলা হয় ইন্ডিয়ানদের জন্য বা টু বি অ্যান ইন্ডিয়ান। সেগুলো হচ্ছে বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন অ্যান্ড বাই ইনকর্পোরেটিভ টেরিটরি। এই 5টা জিনিস মাথায় রাখতে হবে। এগুলো কী কী, এবার সেগুলো নিয়ে আমরা ছোটো ছোটো করে একটু আলোচনা করব। প্রথমত হচ্ছে বার্থ। A person born in Indian territory is Indian provided at least one parent is Indian and no parent is an illegal immigrant. অর্থাৎ ধরে নাও একজন মানুষের একটা শিশু ভারতবর্ষের লোকে জন্মগ্রহণ করল, এখন সে ভারতীয় হবে। কখন হবে? যখন সেই শিশুটির হয় বাবা অথবা মা, যে কোনো একজন প্যারেন্ট ভারতীয় হবে, এবং অপর যে প্যারেন্ট সে যখন ইল্লিগাল ইমিগ্রেন্ট হবে না। যেমন ধরো বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ইল্লিগাল ইমিগ্রেন্ট ঢুকলো, সে ধরো ভারতবর্ষে সে কাউকে বিয়ে করলো, তাদের যে সন্তান হলো সে কিন্তু ভারতবর্ষ কিন্তু নাগরিকত্ব দেবে না, কারণ তার মা বা বাবা সে কিন্তু ইল্লিগাল ইমিগ্রেন্ট। কিন্তু এখন ধরে নাও অন্য ন্যাশনাল রয়েছে তার, ধরে নাও তার মা পলিশ বা তার মা সুইডিশ, বাবা ধরে নাও ভারতীয়, বা মা ধরে নাও ভারতীয়, বাবা সুইডিশ বা পলিশ, সেক্ষেত্রে কিন্তু সে বাই বার্থ যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে সে কিন্তু ইন্ডিয়ান হতে পারে। সেকেন্ড কি বলছে, ডিসেন্ট। A person born outside Indian territory is outside Indian territory, and at least if one parent is Indian, the birth has been registered in an Indian embassy within 12 months. মানে ধরো কোনো একজন এনআরআই এর শিশু জন্মগ্রহণ করলো, অবশ্যই তার জন্ম হয়েছে বাইরে, এবং তার বাবা তারপরে তার জন্মগ্রহণের পরে তাকে 12 মাসের মধ্যে ইন্ডিয়ান এম্বাসিতে রেজিস্টার করে দিল যে দেখো এনআরআই কিন্তু ইন্ডিয়ান, সেক্ষেত্রে কিন্তু সে বাই ডিসেন্ট হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে গেল। থার্ড কি, রেজিস্ট্রেশন। Certain sections of people such as person of Indian origin married to Indians can become Indians if they have spent 7 years in India. ধরে নাও
তোমাদের মধ্যে কেউ বিদেশে পড়তে গেল, গিয়ে এমন একজন লোকের সঙ্গে বা মহিলার সাথে বা পুরুষের সাথে তোমার বিয়ে হলো যার ইন্ডিয়ান অরিজিন রয়েছে, হয়তো তার দাদু দেশ ছেড়ে চলে গেছে, তখন সে ওখানে বড় হয়েছে, কিন্তু তার মধ্যে ইন্ডিয়ান রক্তটা বইছে। সেক্ষেত্রে সেই রেজিস্ট্রেশন যদি করে তাহলে কিন্তু সে ইন্ডিয়ান হতে পারবে। অর্থাৎ এটাকে বলা হয় বাই রেজিস্ট্রেশন ইউর সিটিজেন। এটা হয়তো বাই বার্থ বা বাই ডিসেন্ট নয়, বাই রেজিস্ট্রেশন। নেক্সট যে দুটো পয়েন্ট আছে সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন। সেটা কি না, ফরেনার ক্যান বিকাম ইন্ডিয়ান ইফ শি অর হি হ্যাজ স্পেন্ট 12 continuous months in India prior to application or has been spent 14 years in India. অর্থাৎ একজন ফরেনার বা একজন বিদেশি সেও যদি ইন্ডিয়ান বলতে পারে বা ইন্ডিয়ান হতে পারে কীভাবে, ন্যাচারালি, যে একবার অ্যাপ্লিকেশন করার 12 মাস, মানে অ্যাপ্লিকেশন করার পর যদি সে 12 মাস ভারতবর্ষে থাকে তাহলে হতে পারে, অথবা সে যদি অ্যাপ্লিকেশন না করে 14 বছর ভারতবর্ষে থাকে তাহলে সে হয়ে যাবে ইন্ডিয়ান। এটা হচ্ছে বাই ন্যাচারালাইজেশন। ন্যাচারালি সে হচ্ছে ভারতীয় হয়ে গেল। যেমন তোমরা যারা কলকাতা থাকো তারা জানো যে কলকাতার ট্রামে যারা হচ্ছে চড়েছো তারা দেখবে একজন অস্ট্রেলিয়ান রয়েছে, তিনি কিন্তু এখন ইন্ডিয়ান হয়ে গেছে। তিনি বহু বছর ধরে কলকাতার ট্রামে হচ্ছে সার্ভিস দিয়ে বেড়াচ্ছেন এবং তিনি বলছেন যে ট্রামকে বাঁচানোর জন্য তিনি খুব উদ্যোগী। তো তিনি কিন্তু ন্যাচারালাইজেশন হিসাবে হয়ে গেছেন ইন্ডিয়ান। আর লাস্টলি কি, দ্য রিসেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আসছে proposes to reduce it 6 years or 6 select communities from 3 select countries, অর্থাৎ যেটা CA-NRC। এখন CA-NRC একটা খুব বড় বিষয়। এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেন তৈরি করা হচ্ছে, ভিতরে পলিটিক্যাল এজেন্ডা কি আছে, এগুলো নিয়ে আমাদের পরবর্তীকালে আমরা আলোচনা করবো। কারণ এটা যদি এখানে বলতে যাই তাহলে ভিডিও প্রচণ্ড লেন্দি হয়ে যাবে এবং প্রচণ্ড মনোটোনাস হবে। তবে খুব ছোটো করে বলে রাখি যে CA-তে এটাই বলেছে যে 3টে দেশে একমাত্র মুসলিম ছাড়া যে সমস্ত ওখানকার সংখ্যালঘুরা রয়েছে তারা হচ্ছে ভারতবর্ষে আসতে পারে এবং সেজন্য তাদেরকে 6 বছর ভারতবর্ষে বসবাস করলেই হয়। অর্থাৎ ধরে না, আজকে বাংলাদেশে থেকে আসা যে সমস্ত হিন্দুরা যারা হচ্ছে ত্রিপুরায় বলো বা পশ্চিমবঙ্গে বলো 6 বছর বসবাস করেছে, তারা কিন্তু এখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। কিন্তু এটা কিন্তু 6খানা কমিউনিটির জন্য। এখন এই 6খানা কমিউনিটি কি, এটা তোমাদেরকে জানাতে হবে কমেন্ট সেকশনে। এটা আমরা বলবো না, এটা তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। যদি না জানাতে পারো, রেজ ইউর হ্যান্ডস, উইল গিভ দ্য আনসার্স। তো এটা ছিল সিটিজেনশিপ। শেষে একটাই কথা বলা যে এ সিটিজেন ক্যান অলসো লুজ আ সিটিজেনশিপ। একজন সিটিজেন সে কিন্তু তার সিটিজেনশিপকে খোয়াতে পারে। কীভাবে? ইফ হি অর শি ভলেন্টারিলি গিভস ইট আপ আর অ্যাডপ্ট ডুয়াল সিটিজেনশিপ। এখন ধরো একজন বললো যে আমি ইন্ডিয়ার সিটিজেনশিপ আবার কানাডার সিটিজেনশিপ, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া যেহেতু সিঙ্গেল সিটিজেনশিপকে প্রমোট করে, সেই জন্য ডুয়াল সিটিজেনশিপ নিলে কিন্তু তার এখানকার সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। This government can terminate or deprive a citizen of her or his citizenship if it has been acquired by fraud or in any case of dual citizenship. অর্থাৎ যদি গভর্নমেন্ট দেখে যে একজন তার সিটিজেনশিপের চলাকালীন এমন একটা কোনো কাজ করে যেটা ভারতবর্ষের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে বা ভারতবর্ষের যে স্ট্রাকচার তাকে বিঘ্ন ঘটাচ্ছে, যে গঠনকে বিঘ্ন ঘটিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের গভর্নমেন্ট চাইলে সেই সিটিজেনশিপ সেই ব্যক্তিটি ক্যান্সেল করতে পারে। তো এইটি ছিল আজকে আমাদের সিটিজেনশিপ এবং প্রিএম্বল এর উপরে ভিডিওটা, এবং আশা করছি এরপর থেকে আমরা রেগুলারলি তোমাদের কোয়ালিটির উপরে ভিডিও দেবো এবং তোমাদের আপডেট করতে থাকবো। এছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত সিরিজগুলো চলছে, হিস্ট্রি সিরিজ বলো বা সায়েন্স সিরিজ বলো, এগুলো আমরা আবার নতুন করে চালু করবো। সো আজকের জন্য এই পর্যন্তই। আশা করছি এই ভিডিও তোমাদের কাজে লাগবে, তোমাদের উপযোগী হবে। And if you have any questions or any doubts regarding our videos, please do let us know. You can mail us on the email address which is given in the description, or you can share your comments on our comment box. And please let us know if there is any kind of faults in us so that we can improve ourselves according to your wish and your necessities. So thank you very much. Thank you for staying with us. Hope to see you soon in the next video. Stay well, stay safe. Thank you.